একটা কালো মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলো আমার বাবা। মেয়ের নামে নাকি অনেক জায়গা সম্পত্তি আছে। বাবা মায়ের একমাত্র মেয়ে, এই জন্য সব সম্পত্তি তার মেয়েই পাবে। বাবা এই কথা শোনার পর থেকেই আমাকে বলতেছে, ওই মাইয়ারে যদি শাহিদ বিয়া না করে তাইলে আমি আর এই বাড়িতে থাকবো না। ওই মুদির দোকান দিয়ে আর কয়দিন সংসার চালাইব। আইসকো থেকে ওষুধ খাওয়া বাদ দিলাম, আর ওষুধ খামো না ওর টাকায়। আব্বা উঠানে বসে কথা গুলো বলতেছে আমারে শুনিয়া শুনিয়া। আমি কলপার থেকে হাত মুখ ধুয়ে এসে দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমি এসএসসি পাস করার পর বাবা হঠাৎ স্ট্রোক করে। তারপর থেকে আমি সংসার খরচ আর বাবার ওষুধের টাকা আমাকেই জোগাড় করতে হয়। বাজারে ছোট একটা মুদির দোকান ছিল বাবার, সেটাতে এখন আমি বসি। সকালে না খেয়েই বাবার সামনে দিয়ে মাথা নিচু করে দোকানে চলে গেলাম। রাতে ফিরে এসে হাত মুখ ধুয়ে এসে খেতে বসলাম। আমাকে ভাতে তরকারি দিতে দিতে বলল, বাজান, তোর বাপে কিন্তু সকাল থেকে কিছুই খায় নাই, ওষুধও খায় নাই। তোর বাপেরে বাঁচানোর জন্য হলেও রাজি হয়ে যা। মানুষটা যদি আবার স্ট্রোক করে তাইলে কিন্তু হে আর বাঁচব না। বলে আস্তে আস্তে কান্না করতে লাগলো। আমি আর ভাত না খেয়ে হাত ধুয়ে বললাম, আব্বারে যে কব আমি বিয়েতে রাজি। এই বলে আমি উঠে ঘরে চলে আসলাম। আব্বা একদিনের মধ্যে বিয়া ঠিক করে ফেললো। আগামী সোমবার বিয়ের দিন সকালে আব্বার জন্য নতুন পাঞ্জাবি, আম্মার জন্য শাড়ি আর আমার জন্য একটা ভালো পাঞ্জাবি পাঠালো মেয়ের বাবা। কিন্তু আমি আমার কেনা পাঞ্জাবি পরেই বিয়ে করতে চলে গেলাম। তাদের বাড়িতে অনেক বড় অনুষ্ঠান করছে, অনেক লোক দাওয়াত করছে। আমাকে আংটি পরিয়ে বরণ করে নিল মেয়ের মা। বিয়ে পড়ানো শেষে বিদায় বেলা আর শ্বশুর আমার হাত ধরে বলল, বাবা, আমার মেয়েকে কষ্ট দিও না, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবা, আমি দেওয়ার চেষ্টা করব। তার কাছ থেকে বিদায় নিয়ে আমি বউ নিয়ে চলে আসলাম। রাতে বউ নিয়ে বাড়িতে আসার পর পাড়া প্রতিবেশীরা আমার বউকে দেখে বলতে লাগলো, এই ছেলের সাথে বউটা মানায় নাই। আর একজন বলতে লাগলো, আরে করিম ভাই পোলারে টাকার লোভে বিয়ে করাইতেছে, মেয়ের বাপের মেলা সম্পত্তি। তাদের কথা শুনে লজ্জায় আমি চলে আসলাম সেখান থেকে। একা একা দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আব্বা টাকার লোভে আমার জীবনটা নষ্ট করে দিল। কি হবে টাকা পয়সা দিয়ে যদি ঘরে সুখ না থাকে? এসব ভাবতে ভাবতে রাত 11টা বেজে গেছে। আম্মা এসে কয়েকবার ডেকে গেছে। আব্বা এসে বলল, কিরে কোনো ঘর যাস নাই কেন? মায়াডা একা একা বসে আছে ঘরে। আব্বারে আর কিছু না বলে ঘরের সামনে চলে আসলাম। ঘরে ঢুকতে কেমন জানি লাগতেছে, তাও ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে দেখি মেয়েটা ঘোমটা দিয়ে বসে আছে। দরজা খোলার শব্দ শুনে আমার দিকে তাকালো। মাথায় বড় ঘোমটা দিয়ে খাট থেকে নেমে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। মেয়েটা ভেবেছিল আমি তাকে হাত ধরে উঠাবো, কিন্তু আমি তাকে না উঠিয়ে একটু সরে গিয়ে পাঞ্জাবি খুলে বিছানায় রাখলাম। আমি এখন পর্যন্ত মেয়েটাকে দেখি নাই, একবার শুধু দেখেছিলাম বিয়ের আগে, কিন্তু এখন পর্যন্ত বউ সাজে দেখিনি। ঘোমটা দেওয়ার কারণে মেয়েটা তখন ঘোমটা সরিয়ে খাটের ওপর থেকে আমার পাঞ্জাবিটা হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ঘুমেতে যা, সাদা পাঞ্জাবিটা এভাবে রাখলে দাগ পড়ে যাবে। আমি তার মিষ্টি কণ্ঠে শুনে তার দিকে ভালোভাবে তাকালাম না। মেয়েটা কালো হলেও মুখটা গোলগাল, লাল শাড়ি পরার কারণে আরও কালো লাগতেছে। তারপরেও তার মুখ গোলগাল থাকার কারণে মায়া মায়া একটা ভাব আছে। আমি তার দিকে তাকিয়ে কিছু না বলে বিছানায় বসে পড়লাম। সে পাঞ্জাবিটা ঘরের রশিতে ভালোভাবে নেড়ে দিল। আমি তাকে বললাম, এই শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। তাই বলে বালিশটা ঠিক
শুতে যাব অমনি তিনি বললেন, আমার নাম তো এই না, আমার নাম ময়না। আর এভাবে শুয়ে পড়বেন মানে? বিছানাটা কত অগোছালো দেখছেন? ছোট কয়েকটা বাচ্চা কাচ্চা এসে বিছানাটা নষ্ট করে গেছে। দাঁড়ান, আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেই। আমি তার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কথাটা বলে ময়না এদিক ওদিক তাকাতে লাগলো, যেন এক্ষুনি ঝাড় দেওয়ার জন্য ঝাড়ু খুঁজে বের করে ফেলবে। আমি খাটের কোনায় ঝোপঝাপ বসে তার কাউ দেখতে লাগলাম। যে মেয়ে কিছুক্ষণ আগে পর্যন্ত ঘোমটার নিচে মুখ লুকিয়ে থমকে বসেছিল, সে এখন একদম নিজের ঘরের মতো অধিকার নিয়ে কথা বলতেছে। আমি একটু বিরক্ত সুরেই বললাম, এই মাঝরাতে এখন আর ঝাড়ু দেওয়া লাগবে না, যেভাবে আছে সেভাবে শুয়ে পড়ো। সারা দিন অনেক ঝামেলা গেছে, আমার শরীরে আর কিছু সহ্য হচ্ছে না। ময়না আমার কথা শুনে থমকে দাঁড়ালো। লাল ভারী শাড়ির আঁচলটা শক্ত করে হাতে চেপিয়ে নিয়ে আঁচলটা তার মাথায় হালকা করে তুলে দিল। তারপর খাটের পাশে এসে দাঁড়িয়ে আস্তে করে বলল, নোংরা বিছানায় শুলে তো সকালে গায়ে অ্যালার্জি উঠবে আমার। আপনার ধুলোবালিতে অসুবিধা হয় না? আমি কোনো উত্তর দিলাম না। সোজা অন্যদিকে মুখ করে এক পাশে শুয়ে পড়লাম। সারা দিনের ধকল আর পাড়াপড়শির কথাগুলো মাথায় ভেতর তখনও ঘুরপাক খাচ্ছিল। টাকার লোভে করিম ভাই পোলারে বিয়া করাইছে, কথাটা যেন কানের কাছে আবার বেজে উঠল। বুকটা ভার হয়ে এলো। আবার বাবার ওপর যে রাগটা জমছিল সেটা আর সামলাতে পারছিলাম না। সত্যি তো, টাকার লোভে আমার মতো একটা ছেলের জীবনটা এভাবে একটা এমন মেয়ের সাথে বেঁধে দিল। পেছন থেকে মচমচে শব্দ হলো। বুঝলাম ময়না কোনো মতে হাত দিয়ে বিছানার ধুলো ময়লাগুলো ঝেড়ে পরিষ্কার করছে। তারপর খাটের একদম শেষ মাথায় যতটুকু সম্ভব দূরত্ব রেখে এসে শুয়ে পড়ল। ঘরের কোণে জ্বালানো হালকা বাল্বের আলোয় আমাদের দুজনের মাঝখানে খালি জায়গাটা খুব স্পষ্ট লাগছিল। রাত তখন অনেক, চারপাশ একদম নিঝুম, শুধু ঘরের টিনের চালের থেকে থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ ময়না হালকা গলায় বলল, আপনি কি খুব কষ্ট পেয়েছেন? আমি চোখ না খুলেই জিজ্ঞেস করলাম, কিসের কষ্ট? এই যে বাড়ির বাইরের মানুষগুলো যেসব বললো, আমি তো সব শুনেছি। ময়নার গলাটাই একটু কেঁপে উঠল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, শুনছো যখন তখন তো সবাই বুঝছো। ময়নার কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন খটকা দিয়ে উঠল। বাইরের লোকগুলোর বিশ্রী মন্তব্য যে তার কানে পৌঁছে গেছে, সেটা আমি ভাবতে পারি নাই। মেয়েটা নতুন এক বাড়িতে এসেছে, তাও আবার এমন সব কথা শুনে তার মনটা কেমন লাগছে সেটা ভাবতেই কেমন জানি একটা অপরাধবোধ কাজ করতে লাগলো। কিন্তু মুখের ওপর আর কিছু না বলে আমি একপাশে ফিরে শুয়ে রইলাম। কিছুক্ষণ ঘরটা একদম চুপচাপ, শুধু টিনের চালের এক টানা ঝিঝি পোকার ডাক আর আমাদের দুজনের হালকা শ্বাস ফেলার শব্দ। দিনভর এত ধকল গেছে যে চোখের পাতা দুটো ভার হয়ে আসছিল। ঘুমটা যখন কেবল চোখে জড়িয়ে আসছে, ঠিক তখনই কাছের বাল্বটা ভেবে গেল। কারেন্ট চলে গেছে। গ্রামের কারেন্ট একবার গেলে তখন আসবে তার কোনো ঠিকানা নেই। মুহূর্তের মধ্যে ঘরটা যেন ঘুটঘুটে অন্ধকার ডুবে গেল। আগস্ট মাসের ভ্যাপসা গরম, আর তার উপর চারপাশ একদম বন্ধ। ঘরের ভেতরে যেন দম আটকে আসার উপক্রম। ঘাম বের হতে শুরু করলো। আমি বেশ বিরক্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। ঠিক ওই সময় আমার একদম মাথার কাছে হালকা বাতাসের একটা দোলা লাগলো। খসখস শব্দ। বুঝলাম ময়না অন্ধকারের মধ্যে উঠে বসে হাত বাড়াতে বুঝলাম সে কোনায় রাখা তাল পাতার পুরনো পাখাটা খুঁজে বের করে আমাকে বাতাস করতে শুরু করছে। আমি একটু অবাক হয়ে বললাম, এই তুমি জেগে আছো?
বাতাস করা লাগবে না, তুমি শুয়ে পড়ো। ময়না হাত থামালো না। অন্ধকারের মধ্যে তার মিষ্টি শান্ত গলাটা ভেসে এলো। আপনি ঘুমান, সারা দিন অনেক খাটুনি গেছে, আপনার দোকান চালানো, বিয়ের ধকল, আবার এই গরমে ঘুম আসবে না। বাতাস একটু লাগলে ঘুমটা ধরে যাবে। বাতাসের ছন্দে হাত পাখাটা সমান তালে এগোচ্ছে, আর পিছানো গায়ে শীতল বাতাসের পরশ পেয়ে শরীরটা বেশ আরাম পেল। আমি অন্ধকারের দিকে তাকিয়ে তার মুখের অবয়বটা দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই স্পষ্ট নয়। শুধু অনুধাবন করলাম এই মেয়েটার ভেতর অন্যরকমই ধৈর্য আছে। পাড়াপড়শির তো বিষাক্ত কথা শুনেও তার চলাফেরায় বা কথায় কোনো রাগ বা জেদ নেই। তোমার গরম লাগছে না? আমি আস্তে করে জিজ্ঞেস করলাম। অভ্যাস আছে। ময়না এক হাতে পাখা চালাতে চালাতে অন্য হাত দিয়ে শাড়ির আঁচল দিয়ে কপালে জমে ওঠা ঘাম মুছে নিয়ে বলল, আমাদের বাড়িতেও কারেন্ট গেলে আম্মা এভাবে বাতাস করতো। আপনি চুপচাপ ঘুমান তো, বেশি কথা বললে গরম আরও বাড়ব। ময়নার বাতাসের ছন্দে আর শীতল আমেজে আমার চোখের পাতা সত্যি সত্যি ভার হয়ে এলো। কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন জানালা ফাঁক দিয়ে বাইরে কড়া রোদ এসে পড়ছে ঘরের মেঝেতে। চোখ মেলতেই আমার মাথাটা ভো ভো করে উঠল। ঘরের অন্য দিনের মতো কোনো এলোমেলো ভাব নেই। খাটের পাশের রশিতে কাল রাতের আমার সেই ঘাম ভেজা পাঞ্জাবি আর ময়নার ভারী শাড়িটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে মেলে দেওয়া হয়েছে। টেবিলের উপর সাজানো রয়েছে ছোট ছোট জিনিসগুলো, সেগুলো কাল রাত পর্যন্ত এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ঘরের মেঝেটা একদম পরিচ্ছন্ন, ধুলোবালি কোথাও দেখা যাচ্ছে না। সব কিছু কেমন যেন পরিপাটি আর চমকে লাগছে। আমি খাট থেকে উঠে দরজার কাছে দাঁড়িয়ে বাইরে তাকালাম। ময়না তখন উঠানের এক কোণে বালতি দিয়ে কাপড় ধোয়ার কাজ শেষ করছিল। তার পরনে একটা সাধারণ সুতির শাড়ি, চুলে আলগা করে খোঁচা বাঁধা। কাল রাতের লাল শাড়ির ভাজি সাজের চেয়ে এই সাধারণ সাজে তাকে দেখতে বেশি মানিয়েছে। গায়ের রংটা আসলে কালো, তবে মুখটা কেমন যেন একরকম মায়ায় পড়া, একটা শান্ত গৃহস্থালী ভাব ফুটে উঠেছে তার প্রতিটা কাজকর্মে। আমাকে উঠতে দেখে ময়না হাসি মুখে এগিয়ে এলো। কাল হয়ে গেছে অনেকক্ষণ, মুখ ধুয়ে আসুন, আমি নাস্তা রেডি করতেছি। আম্মা তো আপনাকে ডাকতে আসছিল। আমি বললাম, রাতে দেরি করে ঘুমিয়েছেন, তাই যেন না ডাকে। আমি কিছু না বলে কল পাড়ে গিয়ে ভালো করে মুখ হাত ধুয়ে নিলাম। বাড়িতে কেমন যেন একটা অন্যরকম পরিবেশ। বাবা কাল রাতের পর থেকে আজ সকালে বেশ স্বাভাবিক উঠানে বসে চা খাচ্ছেন, আর মাঝে মধ্যে মায়ের সাথে নিচু গলায় কথা বলতেছেন। আমাকে দেখে বাবা অবশ্য কোনো কথা বললেন না, তবে তার মুখের ভাব দেখে বুঝলাম কালকের মতো কড়া ভাবটা আর নেই। ঘড়িতে তখন ঠিক সকাল 8টা বাজে। বাড়ির উঠোনে একটা ভ্যান এসে থামলো। ভ্যান থেকে নামলেন আমার শ্বশুর, ময়নার বাবা। তার হাতে দুটো বড় বড় প্লাস্টিকের ব্যাগ আর পাটের বস্তা। ভ্যান থেকে একটা বিশাল বড় রুই মাছের পলিথিন বের করে উঠোনের পিঁড়িতে রাখলো। মাছটা তখনও তাজা, পার রয়েছে। সাথে নানা বস্তা খুলতে দেখে গেল খাসির মাংস, ডজন ডজন ডিম, পোলাওয়ের চাল, খাঁটি ঘি আর নানা রকমের মৌসুমি ফলমূল। শ্বশুরমশাই হাঁপাতে হাঁপাতে ভ্যানওয়ালাকে ভাড়া দিয়ে দিয়ে বাবার দিকে তাকিয়ে বললেন, বেয়াই সাহেব ভালো আছেন? সকালে ভাবলাম মেয়েটার খোঁজও নিয়ে আসি, তার দুপুরে রান্না বান্নার জন্য সামান্য কিছু বাজারও নিয়ে আসছি। জামাই তো সকালে দোকানে যাবে, একটু ভালো মতো না খেয়ে হয়। বাবা হন্তদন্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আরে বেয়াই সাহেব, এত সব আনার কি দরকার ছিল? আপনি একা একা এত ভারী জিনিস দিয়ে আসলেন। আরে না না বেয়াই সাহেব, এতে বাবা আবার ভার
কিসের? আমার একমাত্র মেয়ে এই বাড়িতে আইছে, আমি না দেখলে কে দেখবে বলুন? শ্বশুরমশাই বেশ হাসিমুখী গলায় বললেন। আমি একপাশে দাঁড়িয়ে চুপচাপ এসব দেখছিলাম। আমার বুকের ভেতর বাবার সেই কাল রাতের অবিশ্বাস্য মোচড় দিয়ে উঠল। পাড়ার লোকজনের কথাগুলো মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। মেয়ের বাপের মেলা সম্পত্তি, করিম ভাই টেকার লোভে বিয়া করাইছে, শ্বশুরমশাই এত জিনিসপত্র নিয়ে এসেছে দেখে যেন মনে হচ্ছিল টাকা পয়সার গরমটাই তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি হয়তো ভেবেছেন এই সব বড় বড় মাছ আর মাংস পাঠালেই আমার মতো একটা মুদি দোকানদার ছেলে খুব খুশি হয়ে যাবে। ময়না ঘর থেকে বেরিয়ে এসে তার বাবাকে দেখে বলল, আব্বা, তুমি এত সকালে এত সব বাজার নিয়ে ঘর থেকে বের হতে গেলে কেন? শরীরটাও তো ভালো না তোমার। তোমার শাশুড়ি একটু সাহায্য করবি মা। নতুন ঘর, নতুন মানুষ, গুছিয়ে চলবি। শ্বশুরমশাই ময়নার মাথায় হাত রেখে আদর করে বললেন। শ্বশুরমশাই ঘরে এসে বললেন, আম্মা তড়িঘড়ি করে ওনার জন্য নাস্তার ব্যবস্থা করতে রান্নাঘরে চলে গেলেন। ময়না আম্মার পিছু পিছু রান্নাঘরে ঢুকে হাত লাগালো। পুরো বাড়িতে যেন একটা উৎসবের মেজাজ চলে এলো। কিন্তু আমার মাথার ভেতর অশান্তিটা খুব কমছিল না। আমি আর কোনো কথা না বাড়িয়ে ঘরের ভেতর গেলাম। জামাটা গায়ে চাপিয়ে দোকানের চাবিটা পকেট থেকে বের করে নিলাম। এই ভরপুরে বা লোকজনের কোলাহলে আমার থাকতে ইচ্ছে করছিল না। ঘর থেকে বের হওয়ার সময় ময়নার দরজার কাছে এসে দাঁড়ালো। তার হাতে একটা ছোট প্লেটে দুটো পরোটা আর ডিম ভাজা। সকালে কিছু না খেয়ে দোকানে যাচ্ছেন কেন? একটু খেয়ে যান। ময়না প্লেটটা আমার দিকে বাড়িয়ে দিয়ে শান্ত গলায় বলল। আমি প্লেটের দিকে তাকিয়ে একটা ঠান্ডা দৃষ্টিতে ময়নার দিকে তাকালাম। তারপর বেশ শক্ত গলায় বললাম, তোমার বাপের টাকা আর এসব বড় বড় উপহার রেখে আমার হয়তো খুব অহংকার হচ্ছে, তাই না? কিন্তু মনে রেখো ময়না, আমি শাহেদ বাবার জন্য এই বিয়েতে রাজি হয়েছি ঠিকই, কিন্তু তোমার বাপের এই বড়লোকি আর টাকার গরম আমি আমার ঘরে দেখতে চাই না। কথাটা বলে আমি তার হাতের প্লেটটার দিকে আর না তাকিয়ে এক প্রকার দ্রুত পায়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে রওনা দিলাম। পিছনে ময়না কেমন থমকে দাঁড়িয়ে রইল, তা আর আমি ফিরে দেখলাম না। চলবে পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।